গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি মোহাম্মদ সাইফের 2017 সালের বইমেলায় প্রকাশিত একটি উপন্যাস চন্দ্রালী। উপন্যাসটি প্রকাশিত হয়েছে শিকড় প্রকাশনী থেকে। প্রকাশক ছিলেন মিজানুর রহমান সর্দার। উপন্যাসটিকে আমরা অডিও বুক করার সময় 4টি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। মোহাম্মদ সাইফের এই উপন্যাসটি শুরুর আগে আপনাদেরকে একটি ইনফরমেশন জানিয়ে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে এবারের 2025 সালের বইমেলায় মোহাম্মদ সাইফের একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম জল ও জলজ। আপনারা চাইলে বইমেলার শিকড় প্রকাশনী থেকে বইটি সংগ্রহ করতে পারেন। শিকড় প্রকাশনীর স্টল নাম্বার 121, 22, 23 এবং 124, অথবা অনলাইনে রকমারি.com অর্ডার করতে পারেন লেখকের যে কোনো বই। রকমারি.com এর লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে বইটি অর্ডার করতে পারেন। চলে যাচ্ছি উপন্যাসে। পড়ছি চন্দ্রালী উপন্যাসের প্রথম পর্ব। ধরুন আপনাকে কেউ বলল, একটি গল্প লিখুন, একজন রাজার গল্প। আপনি নিজেই সেই রাজা। জন্মের পর থেকে এখন পর্যন্ত আপনার রাজত্বকাল। আপনার সকল সিদ্ধান্ত রাজার সিদ্ধান্ত। আপনার আশপাশের সব চরিত্র আপনার প্রজা। আপনি গল্পটা লিখলেন, সততার সাথে লিখলেন। এরপর আপনার গল্প নিয়ে একটা সিনেমা বানানো হলো। সিনেমাটা আপনাকে দেখানোর পর আপনাকে প্রশ্ন করা হলো, আপনি কি এই রাজার উপর সন্তুষ্ট? প্রশ্নের উত্তরে আপনাকে হ্যাঁ অথবা না বলতে হবে। আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি সফল মানুষ, আপনি সংখ্যালঘু। আপনার উত্তর যদি না হয়, তবে আপনি সংখ্যাগুরু। আপনার এখনও কিছু কাজ করার বাকি আছে। যেমন আমার নিজের অনেক কাজ বাকি আছে, অনেক। আমরা চাই না আমাদের প্রিয় জীবন অপূর্ণতা দিয়ে শেষ হোক। সে ছোট হলেও পূর্ণ হোক। আমাদের পূর্ণতার আকাঙ্ক্ষা হোক আমাদের শূন্যতার সমানুপাতিক। মোহাম্মদ সাইফ, 1 ফেব্রুয়ারি 2017। উৎসর্গ: প্রমি, আনিশা, ছোঁয়া, নিকিতা, আরিতা, নোহা ও মানহাকে, যারা আমার পরবর্তী প্রজন্ম। সাগরের পানির ঘনত্ব আর নদীর পানির ঘনত্ব সমান না, তেমনি পৃথিবীর সকল মানুষের মুখের ভাষার ঘনত্ব সমান না। কারো কারো মুখের কথা নদীর পানির মতো পাতলা। সেখানে না থাকে কোনো রসবোধের পরশ, না থাকে প্রজ্ঞার পবন। তবে মিতুর মুখের ভাষা সাগরের পানির মতো ঘন। 1 লিটার সাগরের পানিতে 34 গ্রাম লবণ থাকে, আর মিতুর 1 লিটার কথায় থাকে 17 গ্রাম লবণ, 17 গ্রাম চিনি। মিতুর জিহ্বায় যে বিদ্যুতের মতো শব্দ চমকায়, সেই ব্যাপারটা আজাদ বুঝতে পেরেছে মাত্র কয়েক মিনিটেই। আজাদ আর মিতুর পরিচয় হয়েছে আজ, কিছুক্ষণ আগে। অস্বাভাবিক এক চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল মিতু, সকাল 9:32। যেখানে চাকরির প্রার্থীর সংখ্যা 1, প্রশ্নকর্তার সংখ্যা 1। অফিস রমনা পার্ক। অফিসের আসবাবপত্র পার্কের বেঞ্চ। মুজিবুল হক আজাদের একজন অফিস সহকারীর প্রয়োজন, আর ইসরাত জাহান মিতুর একটা চাকরির প্রয়োজন। আজাদ: মিতু, আপনি কি জানেন চাকরি কত প্রকার? মিতু: জানি স্যার। চাকরি 3 প্রকার: গোলামি, গোলামি আর গোলামি। আজাদ: ভেরি গুড। চাকরি পেলে কথাটা মনে রাখবেন। মিতু: নিশ্চয়ই স্যার। আজাদ: আচ্ছা মিতু, আপনার কি কোনো ক্রিয়েটিভ অর্থাৎ সৃষ্টিশীল কাজের পূর্ব অভিজ্ঞতা আছে? মিতু: আছে স্যার। ছোটবেলা আমি অনেক মাটির পুতুল বানিয়েছি। আজাদ: আর বড়বেলা? মিতু: আমি ভালো রান্না করি স্যার। আজাদ: রান্না করা কি কোনো ক্রিয়েটিভ কাজ? মিতু: কি বলেন স্যার, রান্না করা অতি ক্রিয়েটিভ কাজ। রান্না করা মানে মশলা দিয়ে কবিতা লেখা। এক এক কবির কবিতার যেমন এক এক রকমের ফ্লেভার, তেমনি এক এক রাঁধুনির গরুর মাংসের স্বাদও এক এক রকম। আজাদ: ওকে, আপনার ক্রিয়েটিভিটির একটা নমুনা দিন। আমার দিকে তাকিয়ে আমার চেহারার বর্ণনা দিন। শব্দ দিয়ে আমার ছবি আঁকুন। মিতু: ছোট ছবি না বড় ছবি স্যার? আজাদ: সংক্ষেপে আমার চেহারার বর্ণনা দিন, অতি সংক্ষেপে। মিতু: আপনি দেখতে রাজপুত্রের মতো, বুরুন্ডির রাজপুত্রের মতো। আপনার গায়ের রং কুচকুচে কালো হলেও আপনার চোখ, নাক, ঠোঁট সব ডেনমার্কের রাজপুত্রের মতো।
যারা কালো গোলাপ কিংবা ব্ল্যাক ডায়মন্ড পছন্দ করে, আপনি তাদের স্বপ্নের রাজকুমার। আপনাকে শেক্সপিয়ারের কালো নায়কের নাম অনুযায়ী ডাকা যায় ওথেলো বলে। হিন্দু মিথোলজি অনুযায়ী আপনার নাম দেওয়া যায় ঘনশ্যাম। হিন্দি ভাষায় আপনাকে ডাকা যায় কালিয়া। আর কথ্য বাংলায় আপনার নাম দেওয়া যায় কাইল্লা আজাদ। আজাদ। মিতু, এইভাবে কথা বললে কি চাকরিটা পাবেন? আপনি তো একদমই মন জুগিয়ে কথা বলতে পারেন না। মিতু: ভুল স্যার, আমি খুব ভালো তেল দিতে পারি, কিন্তু আপনি আমার ক্রিয়েটিভিটি দেখতে চেয়েছেন। তেল দেওয়া কোনো ক্রিয়েটিভ কাজ না, তেল বের করা ক্রিয়েটিভ কাজ। আজাদ: আপনার কি গল্প লেখার অভিজ্ঞতা আছে? মিতু: না স্যার, তবে গল্প শোনার অভিজ্ঞতা আছে। আমার দাদা ছিলেন বহুপত্নীবাদী। পৃথিবীতে যেমন বহু ঈশ্বরবাদী মানুষ আছে, তেমনি বহু পত্নীবাদী মানুষও আছে। আমার দাদা ছিলেন তাদেরই একজন। তিনি 3টা বিয়ে করেছিলেন। অন্য সবার একজন দাদি থাকে, আমার ছিল 3জন দাদি। 3জনই ছিল মহা গল্পবাজ। ছোটবেলা তারা আমাকে গল্প দিয়ে ভিজিয়ে রাখত। আজাদ: আপনি চাকরির বিজ্ঞাপনটা কোথায় দেখেছিলেন? মিতু: আমার এক ফাত্তিও আমাকে দেখিয়েছিল। আজাদ: ফাত্তিও কি জিনিস? মিতু: আমি আমার ফেসবুকের বন্ধুদের ডাকি ফাত্তিও বলে। ফেসবুকের আত্মীয়, সংক্ষেপে ফাত্তিও। আজাদ: মিতু, আপনি একা একা এই নির্জন পার্কে চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন। আপনি কোনো খারাপ মানুষের খপ্পরে পড়তে পারতেন। আপনি কি বোকা না সাহসী? মিতু: জানি না স্যার, তবে আমার বন্ধুদের এক অংশ বলে আমি নাকি বোকাদের মতো সাহসী, আর অন্য অংশ বলে আমি নাকি সাহসীদের মতো বোকা। আজাদ: ওয়েল সেড মিতু, খুব ভালো বলেছেন। আই এম ইমপ্রেসড, ভেরি ইমপ্রেসড। চাকরিটা আপনি পাচ্ছেন। এখন থেকে আপনার কাজ শুরু। প্রতি মাসের 28 তারিখে রাত 12টা 1 মিনিটে আপনার বেতন হয়ে যাবে। আপনার বেতন হবে 39,999 টাকা। মিতু: বেতন আর 1 টাকা বাড়ানো যায় না স্যার? রাউন্ড ফিগার 40,000 টাকা। আজাদ: মানুষের সাইকোলজি দেখেছেন মিতু? আপনি 39,999 টাকা না ভেবে ভাবছেন 1 টাকার কথা। আপনি ভাবছেন আমরা আপনাকে 1 টাকা কম দিচ্ছি। আমরা সবসময় আমাদের কাছে কি আছে সেটা না ভেবে ভাবি আমরা কি হারিয়েছি। মানুষের না পাওয়ার চেয়ে পেয়ে হারানোর ভয় অনেক বেশি। মিতু: কিন্তু স্যার 12টা 1 মিনিটে বেতন কিভাবে দিবেন স্যার? আজাদ: আপনি প্রতি মাসের 28 তারিখে রাতে ঘুমোতে যাবার আগে আপনার ঘরের দরজার সামনে একটা 1 টাকার কয়েন রাখবেন। ফারুক রাত 12টা 1 মিনিটে কয়েনটা নিয়ে আপনাদের দরজার নিচ দিয়ে একটা খাম ঢুকিয়ে দেবে ঘরের ভেতর। খামে থাকবে 40টা 1000 টাকার নোট। মিতু: 28 তারিখ কেন স্যার? আজাদ: ফেব্রুয়ারি মাসের ব্যাপারটা আমার মাথায় আছে। আপনি প্রতিবার মাস শেষ হবার আগেই বেতন পাবেন, কোনো মাসেই দেরি হবে না। মিতু: বেতন দুপুর 12টা 1 মিনিটে দেন, তাতে আপনার বেতন দেবার ঝামেলাটা কম হবে। আজাদ: দুপুরে বেতন দিলে ড্রামার কি হবে? আমাদের কাজ সবকিছু নিয়ে ড্রামা তৈরি করা। যেভাবেই হোক মানুষকে চমকে দেবার মতো ড্রামা তৈরি করাই আমাদের ব্যবসা। আপনিও তাই করবেন। মনে রাখবেন, আপনি সালাদ বানাতেও আচারের তেল ব্যবহার করবেন, সাধারণ তেল না। আচারের তেলটাই হলো ড্রামা। সবসময় পৃথিবীকে দেখবেন অন্য চোখে, বৃত্তের বাইরে চিন্তা করবেন। মিতু: আমার কাজটা কি স্যার? আজাদ: ফারুক আপনাকে সব বুঝিয়ে দেবে। এতক্ষণ আজাদ আর মিতু একই বেঞ্চে বসে কথা বলছিল। ওদের ঠিক সামনে বড় একটা গাছে ব্যানার ঝোলাচ্ছিল ফারুক। সে আজাদের অন্য এক সহযোগী। হলুদ রঙের দুটো বড় ব্যানার গাছে ঝুলিয়েছে ফারুক। ব্যানারে লেখা www.গল্পাগার.com, তাজা কিংবা হিমায়িত গল্প বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসুন গল্প বলুন, অর্থ উপার্জন করুন। আজাদ হাত ইশারা করতেই ফারুক এসে দাঁড়ালো আজাদ আর মিতুর সামনে। বলল, চলেন আপা, আপনাকে আপনার রুমটা দেখাই দিই। এরপর ফারুক মিতুকে নিয়ে বসল পার্কের অন্য একটা বেঞ্চে। এই যে আপা, এখন থেকে এইটা হইল আপনার রুম, আর এই হইল আপনার অফিসের ফাইল। ফারুক তার ব্যাগ থেকে একটা ল্যাপটপ কম্পিউটার বের করে মিতুর হাতে দিল। ফারুক ভাই, আপনারা আমাকে পার্কে বসিয়ে মাসে মাসে 40,000 টাকা বেতন দিবেন? আপনাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? আপনারা কোনো 2 নম্বর কাজ করছেন না তো? সি আপা, এমন কথা ভুলেও উচ্চারণ করবেন না। আমাদের কাজ 1 নম্বর, 1 নম্বরের চেয়েও খাঁটি। আপনাদের কাজটা কি ফারুক ভাই? গল্প শোনা।
মিতু অবাক হল ফারুকের কথা শুনে। গল্প শোনা? কে আপনাদের গল্প শোনায়? এই পার্কের লোকজনই আমাদের গল্প শোনায়। গল্প শোনার পর আমরা তাদের টাকা দিই, অর্থাৎ গল্পটা তার কাছ থেকে কিনে নিই। যত ভালো গল্প তত বেশি দাম। গল্প কিনে আপনারা কি করেন? সেই গল্প আমরা আবার বিক্রি করি। মানে? আপা, আপনি রিমিক্স গান কি সেটা কি জানেন? হ্যাঁ, রিমিক্স গান মানে পুরনো গান নতুনভাবে গাওয়া, তাতে নতুন মিউজিক যোগ করা। ঠিক বলেছেন আপা, আমরা রিমিক্স গল্প বানাই, রিমিক্স গানের মতো। রিমিক্স গল্প? ঠিক বুঝলাম না ফারুক ভাই। আপনাকে বুঝায় বলতেছি আপা। আমি সারাদিন ওই ব্যানারের নিচে বসে থাকি, মাঝে মধ্যে লাউড স্পিকারে চিৎকার করে বলি, আসুন গল্প বলুন, অর্থ উপার্জন করুন। ভূতের গল্প ২০ টাকা, জীবনধর্মী গল্প ১,০০০ টাকা। লোকজন যখন আমার কাছে গল্প বিক্রি করতে আসে, তখন আমি তাদের গল্প এই টেপ রেকর্ডারে রেকর্ড করি। তারপর দিনের শেষে রেকর্ডারটা আমাদের আজাদ স্যারের কাছে দিই। আজাদ স্যার গল্পগুলো শোনেন। আমার কাছে যারা গল্প কয় তারা সবাই সাধারণ মানুষ। তাদের বেশিরভাগই ঠিকমতো গুছিয়ে গল্প কইতে পারে না। কোনো রকমে গল্পের বডিটা কইতে পারে, সেই বডিতে জান থাকলেও প্রাণ থাকে না। আজাদ স্যার নিষ্প্রাণ সেই গল্পের বডিতে প্রাণ যোগ করেন, নতুন নতুন চরিত্র যোগ করেন, নতুন দৃশ্য ঢোকান। তারপর সেই গল্পগুলো স্যার বিক্রি করেন টিভি চ্যানেল, সিনেমার পরিচালক এদের কাছে। তারা আমাদের গল্প নিয়ে নাটক সিনেমা বানায়। আমাদের আজাদ স্যার বিরাট গল্প লেখক। উনার কাছে যদি বলেন, স্যার গাছ থেকে একটা শুকনা পাতা পড়িতেছে, এই বিষয়টা একটু সুন্দর করে লিখে দেন, স্যার তখন এমনভাবে বিষয়টা লিখবেন যে আপনার কাছে মনে হবে গাছ থেকে রসগোল্লা পড়তেছে। মনে হবে সত্যি কি গাছ থেকে এইভাবে শুকনা পাতা পড়ে। স্যারের লেখায় আপনি শুকনা পাতা পড়ার শব্দটাও পাইবেন। তাহলে আপনার স্যার নিজে নিজেই তো গল্প লিখতে পারেন, অন্যের গল্প শোনার কি দরকার? আমার স্যার বলছেন কেন মিতু আপা? তিনি তো এখন আপনারও স্যার। বলেন আমাদের স্যার। আমাদের স্যার দার্শনিক টাইপের মানুষ। তিনি বলেন, আমরা নাটক সিনেমা সব বানাই সাধারণ মানুষের জন্য, তাই গল্পটাও যদি সেই সাধারণ মানুষের কাছ থেকে আসে তাহলে সেটা আরও বেশি জীবন ঘনিষ্ঠ হবে। স্যার বলেন, গল্প সাধারণ মানুষের, আর তাতে দর্শন আমার। সত্যি কি টিভি চ্যানেলরা কেনে আপনাদের গল্প? কেনে মানে কি আপা? বাংলাদেশের সব টিভি চ্যানেলের বেশিরভাগ গল্প তো আমরাই সাপ্লাই দিই। আর ২ মাস পর ঈদ, টিভিতে নাটকের সুনামি হবে। মানুষ নাটক দেখতে দেখতে ঘুমাবে, আবার ঘুম থেকে উঠে নাটক দেখবে। আমাদের কাছে ২৮টা গল্পের অর্ডার আছে, গল্প রেডি হয়েছে মাত্র ৩টা। কি যে কপালে আছে আল্লাহই জানে। স্যার একা একা আর কয়টা গল্প লিখবেন? চলেন আপা, আমার সাথে ওই ব্যানারের নিচে কিছুক্ষণ বসবেন, নিজের চোখে দেখেন কত আজব সব নমুনা আমাদের কাছে গল্প বিক্রি করতে আসে। মিতু ফারুকের সাথে একটা প্লাস্টিকের লাল চেয়ারে বসল ব্যানারের নিচে। কিছুক্ষণ পর একটা যুবক ছেলে এসে দাঁড়ালো ফারুক আর মিতুর সামনে। সে ফারুককে বলল, ভাই, আপনারা কি ছোট গল্প কেনেন? আমার কাছে একটা ছোট গল্প আছে, খুবই ছোট। ফারুক বলল, আগে গল্পটা বলেন, যদি পছন্দ হয় তবে কিনব। ছেলেটা বলল, তখন আমি ২য় শ্রেণীতে পড়ি। আমার বাবা আমাদের ভাই বোনদের সবসময় বলতেন, সদা সত্য কথা বলিবে, কখনো সত্য কথা ছাড়া মিথ্যা বলিবে না। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, রায়মানিক প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। একদিন রাতের বেলা বাবা বাড়ি ফিরছিলেন বাজার থেকে। হঠাৎ ৩জন ছিনতাইকারী এসে ধরল বাবাকে। বাবাকে বলল তার মানিব্যাগ দিতে। বাবা মানিব্যাগ দিলেন না, বরং তাদের সাথে যুদ্ধ শুরু করলেন। ছিনতাইকারীরা সংখ্যায় ৩জন, বয়সও তারা বাবার চেয়ে অনেক ছোট, তরতাজা তরুণ। বাবা একা কি তাদের সাথে পারে? ৫-৬ মিনিট মারামারি করার পর বাবা মাটিতে পড়ে গেলেন। বাবার নাক দিয়ে রক্ত পড়ছে, জামা কাপড় ছিঁড়ে গিয়েছে। বাবা আবার উঠে দাঁড়ানোর আগেই ছিনতাইকারীরা তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালালো। বাবা মাটিতেই পড়ে রইলেন। কিছুক্ষণ পর আবার ফিরে এলো ছিনতাইকারীরা। এবার তারা বাবাকে নরম গলায় বলল, চাচা, আপনি অহেতুক আমাদের সাথে এতক্ষণ মারামারি করলেন কেন? আপনার মানিব্যাগে তো মাত্র ২ টাকা ছিল। বাবা বললেন, এমনি মারামারি করেছি বাবা,
তোমাদের শিক্ষা দেবার ইচ্ছা ছিল, তাই মারামারি করেছি। ছিনতাইকারীরা বাবার কথা বিশ্বাস করল না। তারা বলল, না চাচা, আপনি মিথ্যা কথা বলছেন। সত্যি বলেন, আপনি কেন মারামারি করলেন আমাদের সাথে? বাবা রেগে গেলেন ছিনতাইকারীদের কথা শুনে। তিনি বললেন, মুখ সামলে কথা বলবা। তোমরা কি জানো আমি একজন স্কুল শিক্ষক? আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। তাহলে এখন মিথ্যা কথা বলছেন কেন? এখনও সত্যি কথা বলেন, দেখি আপনি কতখানি সত্যবাদী। বাবা আর পারলেন না মিথ্যা কথা বলতে। বাবা বললেন, আমার মোজার ভেতরে 10,000 টাকা আছে, জমি বিক্রি করা টাকা, তাই তোমাদের সাথে মারামারি করেছি। এরপর ছিনতাইকারীরা বাবার মোজার ভেতর থেকে 10,000 টাকা নিয়ে চলে গেল। বাবা বাড়িতে ফিরে আমাদের বললেন, তোদের আদর্শলিপি বইটা নিয়ে আয়। আমরা বাবার হাতে আদর্শলিপি দিলে বাবা সদা সত্য কথা বলিবে এই লাইনটা কেটে দিয়ে সেখানে লিখলেন, সদা সত্য ও মিথ্যা মিশিয়ে কথা বলিবে। ফারুক ছেলেটির হাতে 50 টাকার একটা নোট দিল। বলল, আপনার গল্পটা ইন্টারেস্টিং। আপনাকে 100 টাকা দেবার ইচ্ছা ছিল, কিন্তু আপনার গল্পের সারাংশটা নৈতিক না অনৈতিক সেটা বুঝতে পারছি না। এরপর 100% নৈতিক গল্প নিয়ে আসবেন, তাহলে পুরো 100 টাকা পাবেন। ছেলেটি 50 টাকার নোটটা পকেটে ঢোকাতে ঢোকাতে ফারুককে বলল, ভাইজান, নৈতিক না অনৈতিক এই ব্যাপারটা বড়ই আপেক্ষিক। যেমন ধরেন, এই দুনিয়ায় মদ খাওয়া হারাম, কিন্তু বেহেশতে মদ খাওয়া হালাল। এই নেন আরও 50 টাকা। আপনার গল্প এবং আপনার ছাপা দুটোই খুব ধারালো, বলল ফারুক। তো এখন আমার কাজটা কি ফারুক ভাই? ফারুকের কাছে মৃত্যুর প্রশ্ন। আপনার তো কাজের কোনো শেষ নিমিত আপা। আপনার 1 নম্বর কাজ আমাদের ওয়েবসাইট দেখা, www.গল্পকার.com। আমাদের ওয়েবসাইট। সাধারণ মানুষেরা আমাদের কাছে গল্প কয়, আর অসাধারণ মানুষরা গল্প কয় অনলাইনে, অর্থাৎ ভিআইপি লোকেরা। আপনি সেগুলো দেখবেন। 2 নম্বর কাজ, টিভি চ্যানেল, সিনেমার পরিচালক এদের সাথে যোগাযোগ করবেন, গল্প বিক্রি করার চেষ্টা করবেন। 3 নম্বর এবং প্রধান কাজ, আমার টেপ রেকর্ডার এবং আপনার ওয়েবসাইটে যত গল্পের হাড়গোড় পাইবেন সেগুলোকে সুন্দর করে সাজায়ে মাল মশলা দিয়ে গল্প লিখবেন। আপনার লেখা গল্পে শেষ মেশা বাজার ছাড় দিবেন। কিন্তু ফারুক ভাই, আমি কি পারবো? আমি জীবনে কোনোদিন গল্প লিখিনি। অবশ্যই পারবেন আপা, আমি ম্যাট্রিক প্রায় পাস। আমি পারলে আপনি কেন পারবেন না? প্রায় পাস মানে? 1 নম্বরের জন্য ফেল করেছিলাম আপা, অঙ্কে 32 পেয়েছিলাম, তাই বললাম প্রায় পাস। তারপরও আপনি গল্প লিখতে পারেন? শোনেন আপা, আমি আজাদ স্যারের এখানে চাকরি করার আগে এক ডাক্তারের কম্পাউন্ডার ছিলাম। মাত্র 2 বছর কম্পাউন্ডারগিরি করে এমন ডাক্তারি শিখেছিলাম যে রোগীর চোখ দেখে কইতে পারতাম এর ব্লাড প্রেশার কত। একবার ভেবেছিলাম অপারেশন করাটাও শিখেনি। একটা হাতের কাজ জানা থাকলে ক্ষতি কি? পরে আর শেখা হয় নাই, সময়ের অভাবে অপারেশনটা শিখতে পারলাম না। আজাদ স্যার আমারে শিখাইছে গল্প কিভাবে লিখতে হয়। একটা গল্পে 3টা পর্ব থাকে। প্রথম পর্ব ভূমিকা। এই পর্বে আপনি গল্পের চরিত্র ঠিক করবেন, মানুষ, পশু পাখি, গাছপালা, যা আপনার মনে চায় তাদেরকে আপনার গল্পের চরিত্র বানাবেন। দ্বিতীয় পর্ব বর্ণনা। এই পর্বে আপনি যাদের গল্প নিছেন, অর্থাৎ আপনার গল্পে যেসব চরিত্র আছে তাদেরকে বিপদে ফেলাইবেন। বিপদ যত বড়, গল্প তত শক্ত। তৃতীয় পর্ব সমাধান। এই পর্বে বিপদ থেকে আপনার চরিত্রদের হয় রক্ষা করবেন অথবা তাদের দেন করবেন, মানে মেরে ফেলবেন। ব্যাস, হয়ে গেল গল্প। ফারুক ভাই, আপনাদের www.গল্পকার.com এর কোনো গল্প নিয়ে কি ভালো কোনো নাটক সিনেমা এই পর্যন্ত হয়েছে? কি যে কোন আপা, আপনি তো দেখি কোনো খবরই রাখেন না। আমাদের গল্পের সিনেমা অল্পের জন্য নোবেল পুরস্কার পায়নি। ফারুক ভাই, সিনেমা নোবেল পুরস্কার পায়? পায় অস্কার। যাই হোক মিতু আপা, আপনি দ্য গ্রেভম্যান সিনেমা দেখেন নাই? এই কালের সর্বশ্রেষ্ঠ সুপারহিট বাংলা সিনেমা। না, দেখা হয়নি সিনেমাটা, তবে দ্য গ্রেভম্যানের অনেক প্রশংসা পড়েছি খবরের কাগজে। সিনেমাটা নাকি একটা সত্য ঘটনা নিয়ে তৈরি, কয়েকটা আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে ছবিটা। জি আপা, ঠিকই পড়েছেন, গল্প একটা সত্য ঘটনা এবং আমাদের লেখা। www.গল্পকার.com এর গল্প। গল্পটা কি রমনা পার্ক থেকে কিনেছিলেন? জি আপা।
তাইলে শোনেন সেই কাহিনী। একদিন দুপুরবেলা ঠিক এই জায়গায় এই গাছের নিচে বসে ঝিমাইতেছিলাম। খরিদ্দার নাই, গল্প নাই, তাই আমার তন্দ্রার ভাব হয়েছিল। হঠাৎ একটা লোক এসে আমারে ধাক্কা দিল। লোকটার কাছে একটা মোটা কাগজের ফাইল। আমি লোকটার ধাক্কায় ধর্মর করে উঠে বসলাম। কি কি হয়েছে? ধাক্কান কেন? লোকটা আমার নিচু গলায় কইল, জনাব কি ঘুমিয়ে পড়েছিলেন? আমার মেজাজ খারাপ হয়ে গেল তার উপর। তাকে কইলাম, না ঘুমাই নাই, ফুটবল খেলতেছিলাম। দেখেন না পায়ে বুট জুতা, খেলার রেজাল্ট 2-1, আমরা 1 গোল দিয়েছি, কি কইবেন কন? জনাব, আপনারা নাকি গল্প করিত করেন, কথাটা কি সত্য? হ্যাঁ সত্য, তবে ভূতের গল্প কিনি না, অন্য কোনো গল্প থাকলে কন। তা জনাব, আপনাদের এই ধান্দা কতদিনের? ওই ফাজিল, ধান্দা কি রে? ব্যবসা কইতে পারো না? বিজনেস? আমি খুবই লজ্জিত জনাব, আমার ভুল হয়েছে। ব্যবসা জনাব, ব্যবসা। ঠিক আছে, এখন কি কইবা? জনাব, আমার একটা গল্প আছে। আপনি যদি আমার গল্পটা শুনতেন তবে আমার বড়ই উপকার হইত। গল্পটা আমার কাঁধে একটা বোঝার মতো চেপে বসে আছে। গল্পটা কি? এখন থেকে প্রায় 20 বছর আগের কথা। আমি তখন যুবক, সবেমাত্র চাকরিতে ঢুকেছি। পিয়নের চাকরি, পোস্ট অফিসের পিয়ন, যাকে অনেকে ডাক হরকরা বলে। আমি আমার প্রথম পোস্টিং পাইলাম বাগআঁচড়া পোস্ট অফিসে, জেলা সাতক্ষীরা। ভারত বাংলাদেশ বর্ডারের কাছে একটা ছোট্ট বাজার বাগআঁচড়া। বাগআঁচড়া বাজার থেকে কয়েক কিলোমিটার ভ্যানে গেলেই বর্ডার। এই বর্ডার দিয়ে প্রচুর লোকজন অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যেত, আবার ভারত থেকে বাংলাদেশে আসত। আর অনেক চোরাচালানি হতো এই বর্ডার দিয়ে। ভারত থেকে চিনি, লবণ, শাড়ি, কাপড়, সাইকেল, গাড়ির পার্টস সব আসত বাংলাদেশে। বাগআঁচড়ার বেশিরভাগ গরিব মানুষের একমাত্র জীবিকা ছিল চোরাচালানি। আমার দেশের বাড়ি যশোর হলেও আগে আমি কোনোদিন বর্ডার এলাকায় যাইনি। প্রথম প্রথম তাই বাগআঁচড়া যেয়ে আমার খুব খারাপ লাগত। মনে হতো আমিও চোরা কারবার করি। যাদের সাথে আমার দেখা হয়, কথা হয়, তারা সবাই ব্ল্যাক মার্কেটিং করে। আমার মনে হতো ওদের গা থেকে চোরা কারবারের গন্ধ আমার গায়েও লেগে যাচ্ছে। তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি বুঝতে পারলাম এরা গরিব মানুষ, পেটের দায়ে এপারের মাল ওপারে নেয়। বর্ডারের দাগ না থাকলে তাদের এই কারবারটাকে ব্যবসায়ী বলা যেত। বর্ডার আছে বলেই ওদের ব্যবসাটা চোরা কারবারি হয়ে গিয়েছে। আমি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত চিঠি বিলি করতাম। সে এক অদ্ভুত পেশা জনাব। এক একজনের হাতে এক একটা চিঠি দিলে তাদের প্রতিক্রিয়া হয় এক এক রকম। কেউ চিঠি পেয়ে হাসে, কেউ আবার কান্দে। অনেকে চিঠি পড়তেও পারে না, তাদের চিঠি খুলে আমিই পড়ে দিই। কেউ আবার খোলা পোস্টকার্ডে রেখে প্রেমপত্র। সবাই পড়তে পারে। কি যেসব শরমের কথাও লেখা থাকত সেই সব পোস্টকার্ডে, তা আপনারে কি বলবো জনাব। আমারে বলার দরকার নেই জনাব পিয়ন ভাই, এত পেঁচাইতেছেন কেন? আপনার গল্প কই? বর্ণনার দরকার নেই, বর্ণনা আমরা লাগাবো। আপনি খালি গল্পের কলিজার অংশটুকু গণ, চামড়া চুমড়া বাদ দেন। বলছি জনাব, বলছি। আমার গল্প শুনে আমাকে আপনারা টাকা দেবার দরকার নেই। আমি গল্পটা বিক্রি করতে আসি নাই, আপনার কাছে শুধু জমা রাখতে এসেছি। আপনি পারলে গল্পটা মানুষকে শোনানোর ব্যবস্থা করবেন। ঠিক আছে, গল্প কন। আমার হাতে বেশি সময় নাই, তাড়াতাড়ি কন। পিয়ন সাহেব আবার শুরু করলেন। একদিন একটা চিঠি হাতে পেয়ে খুবই অবাক হলাম। একটা বড় খামের উপর লেখা, প্রতি শ্রী নিতাই কুমার শীল, বাগআঁচড়া সরকারি গোরস্থান, বড় নিমগাছতলা, গ্রাম পোস্ট অফিস বাগআঁচড়া, জেলা সাতক্ষীরা। গোরস্থানের ঠিকানায়ও চিঠি আসতে পারে, এ কথা আমি বাবার জন্মেও শুনিনি। চিঠিটা আমি পোস্টমাস্টারকে দেখালাম। তিনি স্থানীয় মানুষ, বহু বছর ধরে চাকরি করছেন এই পোস্ট অফিসে। স্যার দেখেন তো এই চিঠিটা, গোরস্থানের ঠিকানায় চিঠি। এইটা কি ভুয়া চিঠি? চিঠিটা দেখে পোস্টমাস্টার বললেন, ও আচ্ছা, নিতাইয়ের চিঠি। না, এই চিঠি ভুয়া না, তার কাছে মাঝে মধ্যেই চিঠি আসে। গোরস্থানে ঢুকে পশ্চিম দিকের কোনায় দেখবা একটা বড় নিম গাছ। সেই গাছের নিচে একটা গর্তের ভেতর থাকে নিতাই, পাগলা কিসিমের মানুষ। তবে এখন গেলে তারে পাবা না, সে সারাদিন ঘোরাঘুরি করে।
তার কাছে যাবা বিকালবেলা। আমি অন্য সব চিঠি বিলি করা শেষে তার কাছে গেলাম প্রায় সন্ধ্যাবেলায়। দিনটা ছিল বুধবার, বৈশাখ মাসের একটা দিন। প্রতি শনিবার আর মঙ্গলবার হাট বসে বাগাছড়ায়। হাটের পরদিন বাজার থাকে অনেক চুপচাপ, তেমন একটা লোকজন থাকে না বাজারে। সেদিনও ছিল না। সন্ধ্যার দিকে কেমন জানি নীরব হয়ে এসেছিল চারদিক। বাগাছড়ার গোরস্থানটা ছিল লোকালয় থেকে বেশ খানিকটা দূরে। যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশ দিয়ে একটা মাটির রাস্তা ধরে মাইলখানেক হাঁটা পথ। বৈশাখ মাসের দিন। প্রতিদিন বিকেলবেলা ঝড় বৃষ্টি হয়। সেদিনও ঘন মেঘ ছিল আকাশের এক কোণায়, তবে ঝড় বৃষ্টির কোনো আভাস ছিল না বাতাসে। আমি গোরস্থানের ভেতরে ঢুকতেই অস্বাভাবিক এক নীরবতা যেন চারদিক থেকে আছড়ে পড়ল আমার গায়ের উপর। এর আগে আমি একা একা কোনোদিন গোরস্থানের ভেতর ঢুকি নাই। আমি যেন এক অচেনা জগতে প্রবেশ করলাম। আমার সমস্ত শরীর কেমন জানি অবসন্ন হয়ে আসছিল। মনে হচ্ছিল আমার চারদিকে শুয়ে আছে অসংখ্য শরীর। তারা পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে একমত পোষণ করেছে একে অন্যের সাথে। কোথাও কোনো বিরোধ নেই, চিন্তার অমিল নেই, আছে কেবল শান্তি আর শান্তি। দূর থেকে আমার কানে আসছিল একটা পাখির ডাক, যার নাম আমার অজানা। হঠাৎ কোথাও থেকে একদল ঠান্ডা বাতাস এসে আমাকে যেন ভিজিয়ে দিয়ে গেল। নীরবতারও যে এমন সরব ভাষা থাকে, সে কথা আমার আগে জানা ছিল না। আমার শুধু মনে হচ্ছিল অসংখ্য পবিত্র আত্মা আমার দিকে তাকিয়ে হাসছে, বলছে, আমরা মৃত না, আমরা মুক্ত। আমরা এমন এক সত্য জানি, যে সত্য তোমরা জানো না। তোমরা যারা জীবিত, তাদের সবার চোখ বাঁধা। তোমরা সত্য দেখতে পাও না, আমরা পাই। কতক্ষণ যে একা একা দাঁড়িয়েছিলাম গোরস্থানে, সে কথা আমার মনে নেই। আমি ভুলেই গিয়েছিলাম নিতাইয়ের কথা, চিঠির কথা, নিমগাছের কথা। অবশেষে আমি এলাম সেই নিমগাছের কাছে। গাছের নিচে একটা বেশ বড় গর্ত। গর্তের উপরে একটা বাঁশের চাল। চালটা নীল রঙের একটা প্লাস্টিকের তৈরি। নিমগাছের ডালে ঝুলছে একটা ছেঁড়া লুঙ্গি আর একটা গামছা। নিতাই তার লুঙ্গি গামছা রোদে শুকাতে দিয়েছে। গাছের গায়ে হেলান দেওয়া একটা ভাঙাচোরা সাইকেল। আমি গর্তের পাশে দাঁড়িয়ে উঁচু গলায় দুইবার ডাকলাম, নিতাই দাদা, ও নিতাই দাদা। নিতাই দাদা কি বাড়িতে আছেন? আমার ডাকের কোনো উত্তর পেলাম না। আমি আবার ডাকলাম, নিতাই দাদা কি কবরে আছেন? তখন আমার যুবক বয়স, সবকিছু নিয়েই তামাশা করি। নিতাই দাদা, কবর থেকে বের হও, তোমার ডেথ সার্টিফিকেট নিয়ে এসেছি, সার্টিফিকেটটা নিয়ে যাও, ওই পারে কাজে লাগতে পারে। তখন দুইবার কাশির শব্দ পেলাম গর্তের ভেতর থেকে। কেউ একজন বলল, কে, কি চাই? তারপর নীল প্লাস্টিকে ঢাকা বাঁশের চালটা উঁচু করে মুখ বের করল এক বৃদ্ধ। ৭০-৭৫ বছর বয়স হবে তার। মাথা ভর্তি ঘন সাদা চুল, ভাঁজ করা কাগজের মতো অসংখ্য ভাঁজ তার মুখের চামড়ায়। গায়ে একটা ময়লা ছেঁড়া সাদা হাফাতা গেঞ্জি। আপনি কি নিতাই কুমার শীল? জি বাবা। আপনার নামে একটা রেজিস্ট্রি চিঠি এসেছে, এই খাতায় একটা টিপ সই দিয়ে চিঠিটা নিন। টিপ সই লাগবে না বাবা, আমি সই করতে পারি। তোমার খাতা আর কলমটা দাও। এ কি নিতাই দাদা, ইংরেজিতে সই করলে? আপনি কি ইংরেজি লিখতে পড়তে পারেন? এই সামান্য পারি বাবা। আমি তখন বাগাছড়া হাই স্কুলের ইংরেজির শিক্ষক জনাব ইউসুফ আলীর বাড়িতে ভাড়া থাকতাম। ইউসুফ স্যারের স্বপ্ন ছিল তার দুই ছেলেকে তিনি বিদেশে পাঠাবেন। ছেলেদের ইংরেজি শেখানোর জন্য তিনি বাড়িতে ইংরেজি খবরের কাগজ রাখতেন। আমি চিঠি বিলি শেষ করে বাজার থেকে বাড়ি যাওয়ার সময় ইউসুফ স্যারের জন্য ইংরেজি খবরের কাগজ নিয়ে যেতাম। সেদিনও আমার চিঠির ব্যাগে ছিল ইউসুফ স্যারের ইংরেজি খবরের কাগজ। আমি কাগজটা নিতাই দাদার সামনে মেলে ধরলাম, বললাম, এই খবরের কাগজের কি নাম কইতে পারবেন? নিতাই দাদা খবরের কাগজটার দিকে একটু ঝুঁকে বলল, দ্য ডেইলি স্টার। বাহ নিতাই দাদা, অবাক ব্যাপার। আচ্ছা, এই মোটা লাইনে কি লেখা আছে কন দেখি। নিতাই দাদা এবার একটু থেমে থেমে বলল, হরিফিক রোড অ্যাক্সিডেন্ট, কিল 15, ইনজিউর্ড 75। এই কথার মানে কি আপনি জানেন নিতাই দাদা? হ্যাঁ জানি। কি?
নিতাই দাদা আমারই উল্টা প্রশ্ন করল, বলল, তুমি কি জানো এই কথার মানে কি? আমি বললাম, না। সে বলল, তাইলে তোমার কাছে এই কথার মানে বলে কি লাভ? যাও, এখন বাড়িতে যাও, আর বিরক্ত করো না। এরপর নিতাই দাদা আবার ডুব দিল তার গর্তের ভিতর, পলিথিনের ছাদ দিয়ে ঢেকে দিল গর্তের মুখ। জানেন মিতু আপা, আমি তখনও পিয়নের গল্পের মজাটা ঠিক ধরতে পারিনি। আমি বিরক্ত হয়ে তাকে বলেছিলাম, আরে, আপনি তো রামায়ণ মহাভারত খুলে বসেছেন, গল্প কন, আসল কথা বলেন, এত পেঁচাইতেছেন কেন? সে বলল, বলছি জনাব, বলছি। এত অধৈর্য হলে কি চলে? গভীর গল্প বের হতে একটু সময় লাগে, হালকা গল্প খুব সহজে বলা যায়। আমার গল্পটা হালকা না। ঠিক আছে, বলেন আপনার গল্প, দেখি আপনার গল্পের ওজন কয় মেট্রিক টন, দেখি আপনি কত পেঁচাইতে পারেন। পেঁচান আপনার গল্প, যত খুশি পেঁচান, টেপ রেকর্ডারে অনেক ফিতা আছে। লোকটা একটু রাগও করল না আমার কথায়। সে এমনভাবে আমার কাছে গল্পটা বলছিল যেন সে তার চোখের সামনে দৃশ্যগুলা নতুন করে দেখতে পাচ্ছিল। তার চোখে মুখে চকচক করছিল গল্পের উত্তাপ, পিয়নের শরীর দিয়ে গল্পটার ধোঁয়া বেরোছিল। একটু জিরিয়ে নিয়ে পিয়ন আবার শুরু করল তার গল্প। বলল, নিতাইয়ের ব্যাপারে আমার কৌতূহলটা আরও বেড়ে গেল। এদিকে দিনের আলো শেষ হয়ে আসছে, আকাশের এক কোণার ঘন মেঘটা ছড়িয়ে পড়ছে সমস্ত আকাশে। ঠান্ডা একটা বাতাস বইছে ঝিরঝির করে। আমার গায়ে কয়েক ফোঁটা বৃষ্টির পানি অনুভব করলাম, ছমছমে একটা পরিবেশ কবরস্থানে। আমার ভয় লাগার কথা ছিল সেই পরিবেশে, কিন্তু আমার ভয় লাগছিল না। নিতাই কুমার শীলের প্রতি আমার অতি আগ্রহের কারণে ভয়টা আমার কাছে আসতে পারছিল না। আমি পলিথিনের চালটা একটু উঁচু করে ভেতরে উকি দিলাম। নিতাই দাদা, আমি কি ভেতরে আসতে পারি? আসো, ভেতরে আসো, একটু পরেই বৃষ্টি শুরু হবে। আমি পলিথিনের ছাদ উঁচু করে গর্তের ভিতর ঢুকলাম। ভ্যাপসা একটা গরম গর্তের ভিতর। গর্তের ভিতরে এক পাশে লম্বা করে নিতাই দাদার বিছানা পাতা, অন্য পাশে একটা কালো স্টিলের বাক্স, আর তার পাশে একটা কেরোসিনের স্টোভ। গর্তের উপর নীল পলিথিন থাকায় হালকা একটা নীল আলো গর্তের ভিতর। আমি তাকে বললাম, নিতাই দাদা, আপনার এখানে থাকতে ভয় লাগে না? কিসের ভয়? মৃত মানুষের ভয়, লাশের ভয়, ভূতের ভয়। নিতাই দাদা বলল, মৃত মানুষ হলো ড্রাইভার ছাড়া গাড়ি, তাকে ভয় পাবার কোনো কারণ নেই। তবে জীবিত মানুষকে ভয় পাবার অনেক কারণ আছে। ভয় তো তোমার লাগার কথা বুঝলু মিয়া, তুমি জীবিত মানুষের সাথে থাকো। আমি চমকে উঠলাম নিতাই দাদার কথায়। বুঝলো আমার নাম সে কিভাবে জানল? কি ভয় পেয়েছ বুঝলো? ভাবছ আমি ভূত কি না? ভয় পেও না। ভয় পেলে মানুষের ব্রেন কাজ করে না, আরো বেশি ভয় লাগে। আপনি আমার নাম জানলেন কিভাবে? তোমার নাম শুধু আমি কেন, সারা দুনিয়া জানে। তোমার বুকে তোমার নাম লেখা। এতক্ষণে যেন আমার জানে পানি ফিরে এলো। আমি আমার বুকে হাত দিলাম। পিয়নের ইউনিফর্মে লাগানো নেমপ্লেটের কথাটা আমার মনেই ছিল না। নেমপ্লেটের লেখা আমার নাম মোহাম্মদ বজলুর রহমান সর্দার। নিতাই দাদা, এখন বলেন আপনি ইংরেজি ভাষা শিখলেন কিভাবে? ইংরেজি ভাষা? হো 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 করে হাসল নিতাই দাদা। বলল, আমি ইংরেজি ভাষা জানি না, সামান্য একটু একটু পড়তে পারি। আমাকে আমার স্যার ডাক্তার মিজানুর রহমান শিখিয়েছিলেন। তুমি কি সেই গল্প শুনতে চাও? হ্যাঁ, চাই।
সে প্রায় ৩০ বছর আগের কথা। আমি চাকরি করতাম সাতক্ষীরা সদর হাসপাতালে। আমি ছিলাম হাসপাতালের ডোম। ২৩ বছর আমি সেই চাকরি করেছি সাতক্ষীরা সদর হাসপাতালে। আমি তখন হাসপাতালের নতুন ডোম। সেই সময় লাশের সব ময়নাতদন্তের রিপোর্ট লেখা হতো ইংরেজিতে। আমার স্যার ছিলেন ডক্টর মিজানুর রহমান। অতি ভালো মানুষ ছিলেন তিনি। তিনি লাশের ময়নাতদন্তের রিপোর্ট লেখার সময় আমার সাথে লাশ নিয়ে কথা বলতেন। কথা বলার সময় তিনি প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করতেন, যেমন লাশের গায়ে মোট কয়টা ইনজুরি আছে, ছুরি দিয়ে কোথায় স্ট্যাব করা হয়েছে, ব্রেন ড্যামেজ আছে কিনা, হট এ টেরিবল ডেথ, ইত্যাদি ইত্যাদি। আমার সাথে কথা বলায় যাতে সুবিধা হয় এবং আমি যাতে ময়নাতদন্তের রিপোর্ট কিছুটা হলেও পড়তে পারি, সেই কারণে স্যার আমাকে একটা ইংরেজি শিক্ষার বই কিনে দিয়েছিলেন। আমার আগ্রহ আর স্যারের সদিচ্ছার কারণে আমি ইংরেজি পড়া শিখতে পেরেছিলাম। তাছাড়া আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলেও গিয়েছিলাম। তবে আমি সব ইংরেজি পড়তে পারি না। শুধু অ্যাক্সিডেন্ট, ডেথ, ইনজুরি, টেরিবল এইসব শব্দ পড়তে পারি। ময়নাতদন্ত সংক্রান্ত ইংরেজি শব্দগুলো পড়তে পারি, অন্য কিছু পড়তে পারি না। তোমার খবরের কাগজে একটা উল্টানো বাসের ছবি ছিল। ছবি দেখে প্রথমেই বুঝেছিলাম এটা অ্যাক্সিডেন্টের খবর, তাই খবরটা পড়তে পেরেছি। তুমি আমাকে ওর নিচের খবরটা পড়তে বললে, আমি পড়তে পারলাম না। এরই মধ্যে বেশ জোরেই বৃষ্টি শুরু হয়েছে। পলিথিনের উপর মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে আর ঢোল বাজছে পলিথিনের ছাদে। আমাদের গায়ে বৃষ্টি না পড়লেও বৃষ্টির হালকা একটা ঝাপটা পাচ্ছি আমরা। নিতে দাদা, আপনি এখানে থাকেন কেন? আপনার বাড়িঘর নেই? আমার কথার উত্তর সে সাথে সাথে দিল না, চুপ করে থাকল। আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম, এখানে থাকেন কেন নিতাই দাদা? আপনার ঘর বাড়ি নেই? সে এক বিরাট ইতিহাস, বুঝলু মিয়া। কি ইতিহাস নিতাই দাদা? দাঁড়াও, একটু চা বানাই। চায়ের অভ্যাস আছে নাকি বুঝলু মিয়া? আমি ফাইজলামি করে কইলাম, বাহ নিতাই দা, এই কবরের ভিতরেও চায়ের ব্যবস্থা রেখেছেন? তা শরাবের ব্যবস্থাও কি আছে? নিতাই দাদা আমার দিকে তাকিয়ে উত্তর দিল, মস্করা করো বুঝলু মিয়া, আমার সাথে মস্করা করবা না। কোনো বৃদ্ধ মানুষের সাথে কথা বলার সময় মনে রাখবা, এই দুনিয়ায় তুমি যা কিছু দেখেছ তার সবই সেই বৃদ্ধ মানুষটা দেখেছে, কিন্তু সে যা দেখেছে তুমি তা দেখো নাই। বৃদ্ধ মানুষ হলো লাইব্রেরির মতো। লাইব্রেরিতে যেমন কথা জমা থাকে, অভিজ্ঞতা জমা থাকে, তেমনি একজন বৃদ্ধ মানুষের ভিতরও অনেক অভিজ্ঞতা জমা থাকে। একজন বৃদ্ধ মানুষ যখন মারা যায় তখন একটা লাইব্রেরির পতন হয়। সব বৃদ্ধ মানুষকে সম্মান দিয়ে কথা বলবা। সরি নিতাই দাদা, আমার ভুল হয়েছে, আর মস্করা করব না। এরপর নিতাই দাদা তার কেরোসিনের স্টোভটা জ্বালালো। টিনের বাক্সের তালা খুলে চা, চিনি আর একটা ছোট পাতিল বের করল। তার কাছে একটাই কাপ আর একটাই পানি খাওয়ার গ্লাস। চা বানিয়ে নিতাই দাদা আমাকে 1 কাপ চা দিল, নিজে চা নিল পানির গ্লাসে। গ্লাসে একটা চুমুক দিয়ে নিতাই দাদা বলল, আমার বাড়ি ছিল এই বাগাছড়ার কুশখালী গ্রামে। কুশখালী বাংলাদেশের শেষ গ্রাম, আর আমার বাড়ি বাংলাদেশের শেষ বাড়ি। আমার উঠান থেকে পানি কুলি করলে সেই পানি পড়ে ইন্ডিয়ায় যেয়ে। আমার উঠানের সীমানাটাই বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার। চোরাচালানির জন্য স্বর্গ আমার বাড়ি। আমাদের গ্রামের প্রায় সবাই চোরাচালানি করত। এদেশের মাল ও দেশে, আর ও দেশের মাল এদেশে আনত। আমি পেশায় ছিলাম মুচি। মরা গরু ছাগলের চামড়া ছাড়িয়ে তাই দিয়ে জুতা, স্যান্ডেল বানাতাম। আমাদের পাড়ায় আরও 8-10 ঘর মুচি ছিল, কিন্তু তারা কেউই বাপদাদার পেশাটাকে ধরে রাখেনি। সবাই চোরাচালানি করত। সবার ঘরেই ছিল টিভি, মোটরসাইকেল।
কেবল আমার ঘর ছিল ফাঁকা। তখন কানাইয়ের বয়স 12 বছর। সে আমার একমাত্র সন্তান। সে কুশখালী স্কুলে ক্লাস 5-এ পড়ত। ছোটবেলা থেকেই কানাইয়ের অভ্যাস ছিল ঘুমানোর আগে গল্প শোনার। আমি তাকে গল্প বলতাম, আর কানাই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত। একদিন আমি কানাইকে একটা পরীর গল্প শোনালাম। আমি সেই গল্প শুনেছিলাম আমার ঠাকুরমার কাছ থেকে। গল্পটা ছিল এরকম: একবার পরীর দেশে রাজা তার মেয়ের জন্মদিন পালন করছিল মহা ধুমধামের সাথে। পরীরাজ্যের সকল পরীরা এসেছিল রাজপ্রাসাদে। হাজার রকমের ফলমূল, মাছ, মাংস, মিষ্টি, মিঠাই সব ছিল সেই প্রাসাদে। পরীরা সবাই যখন খেতে বসেছে, তখন রাজপ্রাসাদের এক প্রহরী ছুটে এলো রাজার কাছে। সে রাজাকে বলল, প্রাসাদের সামনে একটা ডাইনি পরী খুব চিৎকার চেঁচামেচি করছে। আপনি তাকে দাওয়াত করেননি দেখে সে আপনার নামে অনেক আজে বাজে কথা বলছে। ডাইনি পরী ছিল পরীরাজ্যের সবচেয়ে দুষ্টু পরী। রাজা ইচ্ছা করেই তাকে দাওয়াত করেনি। রাজা চায় না রাজকুমারীর উপর কোনো দুষ্ট ছায়া পড়ুক। রাজা প্রহরীকে বলল, যাও, তাকে এক্ষুনি তাড়িয়ে দাও। ডাইনি যেন প্রাসাদে ঢুকতে না পারে। রাজার কথা মতো প্রহরী ডাইনি পরীর চুলের মুঠি ধরে তাকে ফেলে দিল প্রাসাদের সীমানার বাইরে। কিন্তু ডাইনি পরী জানত কালো জাদু। জাদুর জোরে সে অনেক ক্ষতি করতে পারত অন্য পরীদের। ডাইনি পরী তখন রাগে দুঃখে অভিশাপ দিল রাজকুমারীকে। বলল, রাজকুমারীর মাথা থেকে এক্ষুনি সব চুল খসে পড়ুক। সাথে সাথে রাজকুমারীর মাথার ঘন কালো চুল খসে পড়ল প্রাসাদের মেঝেতে। রাজকুমারীর বয়স তখন 10 বছর। রাজকুমারী চিৎকার করে উঠল। 2 হাত দিয়ে মাথার টাক ঢাকতে ঢাকতে লজ্জায় সে ছুটে পালালো নিজের ঘরে। দরজায় ছিটকিনি লাগিয়ে কাঁদছে রাজকুমারী। তার চেয়েও বেশি কাঁদছে তার মা, রানী। সে রাজাকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদছে আর বলছে, কিছু একটা করো। আমি তাকাতে পারছি না আমার মেয়ের দিকে। যেভাবেই পারো আমার মেয়ের চুল ফিরিয়ে দাও। রাজা রানীকে সান্ত্বনা দিতে দিতে বলল, চিন্তা করো না। আমার মা মারা যাবার সময় আমাকে একটা বর দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন আমার একটা ইচ্ছা তিনি পূরণ করবেন, যে কোনো ইচ্ছা। আমি মায়ের দেওয়া সেই বরটা এখনো ব্যবহার করিনি। রানী হাত জড়িয়ে ধরল রাজার। চলো, এক্ষুনি চলো, মায়ের ছবির সামনে চলো। রাজকুমারীর মাথার চুল ফেরত চাও মায়ের কাছে। রাজা বলল, এখন না। রাজকুমারী আগে সাবালিকা হোক। তখনও যদি তার এই ইচ্ছাই থাকে, তাহলে আমি চাইব। শুনছিলেন মোহাম্মদ সাইফের উপন্যাস চন্দ্রালী। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।